হ্যালো স্টুডেন্টস, ফ্লুইড মেকানিক্স থেকে আজকে পার্ট 7 নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 6 অবধি আলোচনা করেছি, সেখানে ইরিটেশনাল মোশন ইন 2D 3D আলোচনা করা হয়েছে। আজকে পার্ট 7-এ নতুন একটা লেসন সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে ভোর্টেক্স মোশন। তো ভোর্টেক্স মোশন চ্যাপ্টারটা খুব একটা বড় না, তো সেই ক্ষেত্রে আশা করি আজকে ক্লাস এবং আরেকটা ক্লাস পেলে আমরা ফ্লুইড মেকানিক্সের এই ভোর্টেক্স মোশন লেসনটা শেষ করতে পারবো। তো আজকে টপিকগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা পড়বো ভোর্টিসিটি ভেক্টর, তারপরে পড়বো ভোর্টেক্স লাইন, 3 পড়বো ভোর্টেক্স টিউব এবং ভোর্টেক্স ফিলামেন্ট। 4 নম্বর টপিকে আছে 2 ইম্পর্টেন্ট থিওরাম। আজকে ভোর্টেক্স ফিলামেন্ট পড়ার পরে 2টো ইম্পর্টেন্ট থিওরাম নিয়ে আলোচনা করব। আরও কিছু থিওরাম আছে, সে কটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। আর তারপরে আমরা সেই থিওরাম এবং যা পড়িয়েছি তার উপর বেস করে 2-3টে এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো ফ্লুইড মেকানিক্সের ভোর্টেক্স মোশন থেকে আজকে এই 5টা টপিক নিয়ে আলোচনা করব। আর 1-3 ক্লাস নিলে আশা করি ভোর্টেক্স মোশন সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার হবে এবং লেসনটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আজকের টপিকগুলো এক এক করে আলোচনা করা যাক। ইরিটেশনাল মোশন ইন 3D এই লেসনটি শেষ করার পরে আমরা এখন চলে যাচ্ছি ভোর্টেক্স মোশন এই লেসনটিতে। তো প্রথমে আমরা ভোর্টেক্স কথাটা ভেলোসিটির সঙ্গে কিভাবে জড়িত সেটা জানবো। আর মানে কথাটা ভোর্টেক্স কি জন্য। ওকে, দেখো প্রথমে আমরা বলে রাখি যে ফ্লুইড মোশন যেটা আমরা শুরু করেছি ফ্লুইড মেকানিক্সে, সেটা প্রথমত 2 প্রকার। একটা হচ্ছে ইরেশনাল, একটা রেশনাল। ঠিক আছে, কি বললাম, আমরা যে ফ্লুইড মোশন করছি সেটা মূলত 2 প্রকার কম্বিনেশনে থাকে। একটা হচ্ছে ইরিটেশনাল আর একটা হচ্ছে রোটেশনাল মোশন। এতে কম্বিনেশনটা হচ্ছে ফ্লুইড মোশন। ঠিক আছে, এবার ভেলোসিটি কম্পোনেন্ট আমরা 2টো পার্টে ভেঙে দেবো। একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে Q1। এই দুটো কি ভেলোসিটি কম্পোনেন্ট। ওকে, এই দুটো হচ্ছে ভেলোসিটি কম্পোনেন্ট। তো এই কিউটা পাওয়া যাবে, অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি নিয়ে। কিউটা পাওয়া যাবে কোথা থেকে? ভেলোসিটি পোটেনশিয়াল ফাই থেকে পেয়েছিলাম, সেই ফার্স্ট ক্লাসে আমরা পেয়েছিলাম ভেলোসিটি পোটেনশিয়াল। অর্থাৎ কিউটা পাবো আমরা ভেলোসিটি পোটেনশিয়াল থেকে। আর আরেকটা অর্থাৎ Q1, এই ভেলোসিটি কম্পোনেন্টটা পাবো আমরা মলিকিউলার রোটেশন থেকে। এটা কোথা থেকে পাবো? কি বললাম? মলিকিউলার রোটেশন, মানে যে পরিমাণ অণুর সচলতা সেগুলো রোটেশন করার ফলে আমরা একটা ভেলোসিটি কম্পোনেন্ট পাবো, সেটা হচ্ছে Q1। তো একটা হচ্ছে কিউ, যেটা ভেলোসিটি পোটেনশিয়াল ফাই পড়েছিলাম, মনে আছে? ভেলোসিটি পোটেনশিয়াল ফাই আর স্টিম ফাংশন সাই, তাই তো? আর কিউটা পাবো কোথা থেকে? কিউটা পাবো হচ্ছে মলিকুলার রোটেশন থেকে। তাহলে এই যে ভোর্টেক্স কথাটা বলছি আমরা, তো এই ক্ষেত্রে আমরা এখন জানবো যে ভোর্টেক্স মোশনটা অ্যাকচুয়ালি কি। তাহলে প্রথমে কি আলোচনা করলাম? ফ্লুইড মোশনটা হচ্ছে 2 প্রকার আমরা জানি, একটা হচ্ছে ইরিটেশনাল মোশন, একটা হচ্ছে রোটেশনাল মোশন। আচ্ছা, এবার ইরিটেশনাল এবং রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা যে কম্পোনেন্ট অফ ভেলোসিটি অর্থাৎ 2টো পার্ট পাই, একটা কিউ একটা Q1। অলরেডি কিউ নিয়ে আমরা ডিসকাস করেছি
পার্ট 1 থেকে পার্ট 6 এর ভিডিও ফলো করলে বুঝতে পারবে। এক একটা সিকোয়েন্সই করেছিলাম, পরপর করা আছে, প্লে লিস্ট চেক করে দেখতে পাবে। তাহলে কিউটা আমরা পাচ্ছি যেটা থেকে পেয়েছিলাম, এটা হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল থেকে, ভেলোসিটি পোটেনশিয়াল ফাই। আর যেটা নিয়ে আমরা ডিসকাস করিনি সেটা হচ্ছে Q1, সেটা ভেলোসিটি, সেই ভেলোসিটি কম্পোনেন্টটা কোথা থেকে পাবো আমরা, সেটা পাবো মলিকুলার রোটেশন থেকে। অর্থাৎ আমরা ভোর্টেক্স মোশনের দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি। এবার প্রথমে আমরা জানবো যে ফ্লুইড মোশনটা যে ভেলোসিটি কম্পোনেন্ট নিয়ে আমরা এতদিন লিখলাম, সেটাই আমরা একটা নতুন টার্ম দিয়ে লিখব। কি দিয়ে লিখবো সেটা? সেই ফ্লুইড মোশনটাকে নতুন একটা টার্মে লিখবো, সেটা হচ্ছে ভোর্টিসিটি। কি বললাম? ফ্লুইড মোশনটাকে একটা নতুন টার্মে লিখবো, সেটা হচ্ছে ভোর্টিসিটি। ভোর্টিসিটি লিখবো rather than in terms of velocity, মানে ভেলোসিটি বাদে, rather than in terms of কি বললাম, ভেলোসিটি। ঠিক আছে? তাহলে আশা করি ভোর্টেক্স মোশনের আইডিয়াটা ক্লিয়ার, যে কোন পোর্শন থেকে আমরা এটা আলোচনা করছি। দুটো ভেলোসিটি কম্পোনেন্ট হয়, সেক্ষেত্রে একটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি, তোমরা জানো, ভেলোসিটি পোটেনশিয়ালে। আর অন্য একটা যে ভেলোসিটি কম্পোনেন্ট আছে দুটোর মধ্যে, Q1, সেটা আমরা পেতে পারি বা পাই, সেটা হচ্ছে মলিকুলার রোটেশন থেকে। এটা মনে রাখবে কিন্তু, মলিকুলার রোটেশন থেকে। এবার ফ্লুইড মোশনের ক্ষেত্রে আমরা নতুন টার্ম একটা নিয়ে আলোচনা করবো এইসব ক্লাসে, সেটা হচ্ছে ভোর্টিসিটি কথাটা, rather than in terms of velocity। অর্থাৎ এইটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো এটা বলে রাখি, আমরা প্রথমে এই ভোর্টেক্স মোশন, এই ধারণাটা প্রথম দিয়েছিলেন ম্যাথমেটিশিয়ান হেলমহোলটজ। কে বললাম? ম্যাথমেটিশিয়ান হেলমহোলটজ। কে দিয়েছিলেন? হেলমহোলটজ। আচ্ছা, তারপরে আরো বিভিন্ন সায়েন্টিস্ট বা ম্যাথমেটিশিয়ান ছিলেন, তাদের কয়েকজনের নাম বলতে পারি। প্রথম ধারণা দিয়েছিলেন, বলতে গেলে ইনি ছিলেন ইনভেন্টর, হেলমহোলটজ। এর পরবর্তীকালে ছিলেন অনেকে নাম আছে, তার মধ্যে আমার যেটা মনে আছে সেটা হচ্ছে কেলভিনের পরে কার্টসফ, বা যেটাকে তোমরা কিরচফ বলে থাকো, ফিজিক্সে পড়েছো, কেলভিন, তারপরে কেলভিন, কার্টসফ ছিল। এছাড়াও আরো অন্যান্য ম্যাথমেটিশিয়ান ছিলেন। তো কটা নামই আমার মনে আছে। প্রথমে হেলমহোলটজ ছিলেন, তারপরে আরো ডেভেলপমেন্ট করেছিলেন কেলভিন, কার্টসফ এরা। তো প্রথমে যেটা এই ভোর্টেক্স মোশনের ধারণা দিয়েছিলেন, তাহলে তিনি হেলমহোলটজ। এক্ষেত্রে আমরা ভোর্টেক্স মোশনে পরবর্তী ক্ষেত্রে দেখবে কেলভিনের সাইকেল থিওরেম আমরা শিখব। তো সেই সাইকেল থিওরেমের অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু অনেক থিওরেমের প্রুফ বা কোনো অঙ্ক সমাধান করতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যে টপিক নিয়ে যাব ভোর্টেক্স মোশনে, সেটা হচ্ছে ভোর্টিসিটি ভেক্টর। হোয়াট ইজ ভোর্টিসিটি ভেক্টর? চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই ভোর্টিসিটি ভেক্টর কি দেখো, ইফ কিউ বি দ্য ভেলোসিটি ভেক্টর অফ এ ফ্লুইড পার্টিকেল। কোনো ফ্লুইড পার্টিকেলের ক্ষেত্রে যদি কিউটা ভেলোসিটি ভেক্টর হয়, তাহলে ভেক্টর ডাব্লিউ সমান কার্ল কিউ। ডাব্লিউ সমান কি? কার্ল কিউ, হয় কার্ল কিউ ইজ নট ইকুয়াল টু 0, কার্ল কিউটা শূন্য না, এটাকে বলা হয় ভোর্টিসিটি ভেক্টর। দেখো ডাব্লিউ ইকুয়ালস টু কার্ল কিউ, এটা নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতেও অনেক প্রবলেম সলভ করেছি। কোনো
থিওরাম ডিসকাস করেছি, কিন্তু নামটার সঙ্গে কিন্তু তখন আমাদের পরিচিত লাভ হয়নি। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু কার্লকে দেখবে আগের ভিডিওগুলোতে পার্ট 1 to 6 কিছু কিছু জায়গায় আমরা লিখেছিলাম, কিছু প্রবলেম সলভও করেছিলাম। লাস্ট ভিডিওতে এটা কিছু অঙ্ক করেছি আমরা সেখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু কার্ল কিউ। কিন্তু এই যে ডাব্লিউ ইকুয়ালস টু কার্ল কিউ, এটাকে বলা হবে কিন্তু ভর্টিসিটি ভেক্টর। ভর্টিসিটি নামটা কি জন্য এলো সেটা অলরেডি ডিসকাস করলাম। এরপরে যদি প্রবলেম থাকে অবশ্যই বলবে। আর এক্ষেত্রে ফ্লুইড পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে কিউ। তাহলে ডাব্লু সমান আমরা লিখতে পারি যাই আই প্লাস ইটা জে প্লাস জিটাকে। এটাকে লিখতে পারি আমরা ভেক্টর রুলসে আই জে কে ইউনিট ভেক্টর ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড অ্যান্ড ইটস velocity components that is u v and w। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি যেখানে জাই ইটা এবং জিটা কি, এগুলো হচ্ছে ডাব্লুর কম্পোনেন্ট। ঠিক আছে, ডাব্লুর কম্পোনেন্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে কম্পোনেন্ট। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা ডিটারমিনেন্টের যেটা গুণ হয় সেটা যদি করে দিই, অর্থাৎ বিস্তৃতিটা বানিয়ে দিই, তাহলে কত হবে আই, এটা বাদ ডেল ডাব্লু ডেল ওয়াই মাইনাস ডেল ভি ডেল জেড মাইনাস জে, এটা ক্যান্সেল, তাহলে ডেল ডাব্লু ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল জেড প্লাস কে ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। ওকে, এবার তুমি যদি বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ কম্পেয়ার করো, অর্থাৎ আই জে কে এর কম্পোনেন্টগুলো, আই জে কে এর যে সহগগুলো আছে সেগুলো যদি আমরা কম্পেয়ার করছি, কত পাচ্ছি, যাই সমান পাচ্ছি ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল ভি ডেল জেড, ইটা সমান পাচ্ছি মাইনাস দ্বিগুণ করে দাও ডেল ইউ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স অ্যান্ড যেটা সমান যেটা পাচ্ছি কত হবে, এটার কি এর কম্পোনেন্ট হবে ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। কম্পেয়ার করে যেটা পেয়েছি আমরা, ওকে, যাই সমান ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল ভি ডেল জেড, এটা সমান ডেল ইউ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স অ্যান্ড যেটা সমান ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। এবার ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয় অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে যাই ইটা জিটা বোথ আর জিরো। ওকে, অর্থাৎ ফর ইরোটেশনাল মোশন যাই ইটা জিটা বোথ আর জিরো। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু জিরো, যাই ইটা এবং জিটা যদি জিরো হয় তার মানে কি ডাব্লিউ ইকুয়াল টু জিরো। ডাব্লিউ ইকুয়াল টু জিরো মানে কি কার্ল কিউ জিরো। দেখো আগের ক্লাসে কিন্তু আমরা কার্ল কিউ জিরো হলে কি করতাম, ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে বলতাম মোশনটা ইরোটেশনাল, অথবা ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা কি করতাম কার্ল কিউটা জিরো। তাহলে এখন দেখো ওই কথাগুলো তখন কিন্তু আমি চেপে গিয়েছিলাম, জাস্ট আমরা কন্টিনিউয়াম মেকানিক্সে কিছুটা ধারণা অ্যাডাপ্ট করে আমরা সেই ক্ষেত্রে ডিসকাস করেছিলাম যে ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে কার্ল কিউটা জিরো হয়। কিন্তু এখন ভোর্টেক্স মোশনের ক্ষেত্রে জিনিসটা কিন্তু আমাদের আরো স্বচ্ছ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ভর্টিসিটি ভেক্টরটা বোঝা গেল কি, ক্লিয়ার আশা করি। যদি প্রবলেম থাকে অবশ্যই জানাবে আমাকে। আর ইরোটেশনাল মোশনের ক্ষেত্রে কি হয়, যাইটা জিরো ইটা জিরো জিটাও জিরো হয়, সেক্ষেত্রে ডাব্লিউটা জিরো। ওকে, চলো পরের থিওরাম দেখি যাওয়া যাক। ওকে, এখন আলোচনা করব ভোর্টেক্স লাইন। ভোর্টেক্স লাইনটা কি বলছে, ভোর্টেক্স লাইন ইজ এ কার্ভ drawn in the fluid such that the tangent of it at any point is in the direction of the vorticity vector at that point. আচ্ছা, a vortex line is a curve. একটা vortex line হচ্ছে একটা কার্ভ যেটা কিনা ফ্লুইডে ড্র করা হয়েছে, such that the tangent of it, এটা স্পর্শক at any point, যে কোনো বিন্দুতে, is in the direction of the vorticity vector। এই স্পর্শকটা কি হয়েছে, যে কোনো পয়েন্টে সেটা
ভর্টিসিটির যে ভেক্টর তার দিক বরাবর আছে অ্যাট দ্যাট পয়েন্ট, দেন ডাব্লু, এটা মানে কি বলতে পারি, ডাব্লুটা প্যারালাল টু ডিআর, তাই তো বলতে পারি, কারণ এখানে যেটা বলেছে সেই ডিরেকশন বরাবর আছে, স্পর্শক বরাবর আছে, তাহলে ডাব্লুটা যদি স্পর্শক বরাবরই থাকে ভর্টেক্স লাইনটা, সেক্ষেত্রে কি কোনো একটা লাইনের সঙ্গে সেটা কি প্যারালাল থাকবে, তাই তো। ডাব্লুটা হচ্ছে ভর্টিসিটি ভেক্টর। এবার আর সমান যদি এটা লিখতে পারি আমরা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে ডিআর কত হবে এখান থেকে, ডিআর হবে আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড, এটা হবে, মাথায় ক্যাপ বলে দিলাম। আচ্ছা, তাহলে এখানে ক্ষেত্রে কি হচ্ছে, সেটা একটা ভর্টেক্স লাইন ইজ এ কার্ভ ড্রন ইন দ্য ফ্লুইড such that the tangent of it, এটা স্পর্শক at any point, যে কোনো বিন্দুতে, is in the direction of the vorticity vector, অর্থাৎ vorticity ভেক্টরের দিক যে দিক হবে সেদিকে নির্দেশ করবে। তার মানে কি, নিশ্চয়ই তার সমান্তরালে আছে, একই দিক মানে কি, একই দিক মানে সমান্তরালে, তাহলে ডাব্লু যেটা আমরা বললাম যে ভর্টিসিটি ভেক্টর, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ওই লাইনের সঙ্গে বা কোনো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই ভর্টিসিটি ভেক্টরটা সেই লাইন বরাবর কি হবে, সমান্তরাল থাকবে ডিআর বরাবর। আচ্ছা, এবার ভেক্টর ক্যালকুলাস থেকে আমরা কি জানি, বা ভেক্টরের কোনো যেসব পার্ট আমরা পড়েছি সিটিতে, সেক্ষেত্রে আমরা কি জানি, যদি কোনো একটা ভেক্টর আরেকটার সঙ্গে সমান্তরালে থাকে তাহলে কি হবে, আর তাহলে হবে এর রেশিওগুলো কি হয়, সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে কত, ডিএক্স ডিভাইড বাই এখানে আয়ের কম সব কত আছে যাই, একইভাবে ডিওয়াই তার সঙ্গে কত হবে, প্যারালাল থাকলে অ্যাকচুয়ালি যেটা হয় ডিওয়াই বাই ইটা প্লাস ডিজেড বাই যেটা। তাহলে ভর্টেক্স লাইনটা কি বোঝা গেল, সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং সংজ্ঞাটা পরীক্ষায় দেয়, ঠিক আছে। তো ভর্টেক্স লাইনের ক্ষেত্রে মনে রাখবে ডাব্লুটা ওই রেখা বরাবর যেটা লাইনটা আমরা কম্পেয়ার করছি সেইখানে সেটা কি হবে, তার সঙ্গে সমান্তরাল থাকবে, অর্থাৎ ডাব্লুটা প্যারালাল টু ডিআর। ক্লিয়ার? এটা আমরা এটা লিখতে পারি প্যারালালের যে কন্ডিশন, ঠিক আছে, ওকে। অর্থাৎ সোজা কথা আমরা বলতে পারি ভর্টেক্স লাইনের যে ডিরেকশনটা ভর্টিসিটি ভেক্টরের ডিরেকশনের সঙ্গে একই হবে, মানে সেম ডিরেকশনে থাকবে, ঠিক আছে, সেই স্পর্শক বরাবর হতে হবে মাস্ট, ব্যাস। অর্থাৎ ভর্টেক্স লাইনটা ভর্টেক্স যে ভর্টিসিটি ভেক্টর তার সঙ্গে কি থাকবে, একই দিকে থাকবে এবং সেটা সমান্তরাল হবে, ব্যাস। এটা এটুকু বললেই ভর্টেক্স লাইনটা আসলে ক্লিয়ার। তোমরা সংজ্ঞাটা লিখে দেবে, আমরা যেটা লিখেছি ডেফিনেশনটা, ওকে। আর যেটা ভেক্টরের যে অ্যাপ্লিকেশন, ডাব্লুটা যদি প্যারালাল হয় কোনো একটা ভেক্টর, এখানে ডিআর যেটা ধরে নিচ্ছি, আর সমান ধরে নিচ্ছি এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে ডিআর হবে আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড, তার সঙ্গে যদি প্যারালাল থাকে তাহলে কি হবে, প্যারালালের যে কন্ডিশন কত হয়, ডিএক্স বাই যাই সমান ডিওয়াই বাই ইটা সমান ডিজেড বাই জিটা, যেহেতু ডাব্লু সমান আমরা এটা পেয়েছি, ওকে। আচ্ছা, আশা করি ক্লিয়ার, কোনো প্রবলেম হলে বলবে, ওকে। এবার আমরা পরের কিছু ডেফিনেশন পড়বো, সেটা হচ্ছে ভর্টেক্স টিউব এবং ভর্টেক্স ফিলামেন্ট। তো নাম শুনে কেমন বৈদ্যুতিক বাতির কথা মনে পড়ছে, তাই তো। ভর্টেক্স টিউব, ভর্টেক্স ফিলামেন্ট, কোনো মনে হচ্ছে ফিজিক্স পড়ছে, অ্যাকচুয়ালি এটা ফিজিক্সেরই একটা পার্ট বলতে গেলে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স মানে সেটাই। আচ্ছা দেখো, তাহলে ভর্টেক্স টিউবটা ভর্টেক্স ফিলামেন্টটা কি বলি। তো নাম শুনে বুঝতে পারছো যে ভর্টেক্স টিউব বলতে কি বলতে পারি আমরা, দেখে নাও, টিউব কথাটা আছে যেহেতু, the vortex lines drawn through each point of a closed curve enclosed a tubular space in the fluid which is called a vortex tube। অর্থাৎ আমরা
যেখান দিয়ে ভোর্টেক্স লাইনগুলো ড্র করা হয়েছে সবই কিন্তু ভার্চুয়ালি, ঠিক আছে, যেখান থেকে ভোর্টেক্স লাইনগুলো ড্র করা হয়েছে সে কোনো একটা ক্লোজড কার্ভের মধ্যে তাকে ঘিরে যে একটা টিউবওয়েলের স্পেস আছে, তাহলে এখান থেকে যদি কিছু ড্র করা থাকে এদিকে, তাকে ঘিরে যে টিউবটা থাকবে, ঠিক আছে, তাকে ঘিরে যে টিউবটা থাকবে সেইটাকেই বলা হবে যে টিউবুলার, অ্যাকচুয়ালি টিউবুলার স্পেস কথা লেখা আছে, যে টিউবুলার স্পেসটা থাকবে তাকে ঘিরে সেই ফ্লুইডের মধ্যে, সেটাকেই বলা হবে একটা ভোর্টেক্স টিউব, অর্থাৎ এই টিউবটাকে বলা হবে ভোর্টেক্স টিউব, ঠিক আছে, সেটাকে কি বলা হবে ভোর্টেক্স টিউব। অর্থাৎ সংজ্ঞাটা কি দাঁড়ালো, দ্য ভোর্টেক্স লাইন্স ড্রন থ্রু ইচ পয়েন্ট অফ এ ক্লোজড কার্ভ এনক্লোজড, ওকে, এনক্লোজড এ টিউবুলার স্পেস, যেটাকে ঘিরে একটা কি টিউবুলার স্পেস আছে, এটাকে টিউবুলার স্পেস বললাম, সেই ফ্লুইডের মধ্যে, সেটাকে বলা হবে কি ভোর্টেক্স টিউব। আচ্ছা, ভোর্টেক্স ফিলামেন্টটা কি, একটা বৈদ্যুতিক বাতিতে যেমন ফিলামেন্ট থাকে তাকে ঘিরে কি টিউব থাকে, সেই ফিলামেন্টটা কি, সেক্ষেত্রে আমরা একটা বৈদ্যুতিক বাতির সঙ্গে যদি কম্পেয়ার করি সেখানে বুঝতে পারছি, আচ্ছা, ফিলামেন্টটি উত্তপ্ত হয়তো আমরা কোনো একটা বাল্ব চালাতে পারি, তাই তো, সুইচ অন করলাম, সেই ফিলামেন্টটা উত্তপ্ত হচ্ছে, তারপরেই লাইটটা জ্বলছে। তো নিশ্চয়ই ফিলামেন্টের যে পার্টটা তোমরা চেনো একটা বাল্বের ভেতর যেটা থাকে, তো এই ক্ষেত্রেও সেটাই একই হবে। অর্থাৎ একটা ভোর্টেক্স টিউব অফ ইনফাইনিটিসিমাল ক্রস সেকশন। ইনফাইনিটিসিমাল মানে কি, ইনফাইনিটিসিমাল মানে হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কি বললাম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্রস সেকশন। একটা বাল্বের যেমন কি থাকে, ফিলামেন্টের সূক্ষ্ম সূক্ষ্ম যে ফিলামেন্ট, সেখানে তো উত্তপ্ত হয়ে আলো জ্বলছে, ওটাকে একটা ক্রস সেকশন ধরতে পারো তুমি, একদম ছোট্ট খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ক্রস সেকশন ধরতেই পারো, তো সেটাকে কি বলা হবে, ফিলামেন্ট বলা হয় বাল্বের ক্ষেত্রে। এক্ষেত্রে সেম, এ ভোর্টেক্স টিউব অফ ইনফাইনিটিসিমাল ক্রস সেকশন, যার ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্রস সেকশন আছে ভোর্টেক্স টিউবের ক্ষেত্রে, সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে ভোর্টেক্স ফিলামেন্ট। ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কোশ্চেন করবে। তাহলে ভোর্টেক্স টিউব, ভোর্টেক্স ফিলামেন্ট পড়লাম, ভোর্টেক্স লাইন পড়লাম, এখান থেকে কিন্তু অঙ্ক করবো আমরা। আর এটাকে কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নোন এজ দ্য ভোর্টেক্স লাইন, অর্থাৎ ভোর্টেক্স লাইনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু এটা দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করবো, কিন্তু মনে রাখবে এটা, ওকে। তাহলে আমরা ভোর্টেক্স লাইন পড়লাম, ভোর্টেক্স টিউব, ভোর্টেক্স ফিলামেন্ট পড়লাম, তার আগে আমরা করেছি ভোর্টিসিটি ভেক্টর। এবার কিছু থিওরেম নিয়ে আমরা আলোচনা করব, আর যেটুকু পড়ালাম ভোর্টেক্স পোর্শন থেকে যদি কোনো কোশ্চেন অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, এবার আমি ভোর্টেক্স ফিলামেন্টের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু থিওরেম পড়ব ভোর্টেক্স ফিলামেন্টের উপরে। তো প্রথম থিওরেমটা দেখে নেওয়া যাক। তো ভোর্টিসিটি থিওরেম যেটা বলেছিলাম, যে ম্যাথমেটিশিয়ান হেলমহোলটজ প্রথম আইডিয়াটা দিয়েছিলেন, তো দ্য ডিফারেন্ট প্রপার্টিস আর নোন অ্যাজ হেলমহোলটজ ভোর্টিসিটি থিওরেম। সেই ক্ষেত্রে যে বিভিন্ন প্রপার্টি আছে সেগুলোকে বলা হবে হেলমহোলটজ ভোর্টিসিটি থিওরেম। ওকে, চলো আজকের প্রথম থিওরেমটা দেখে নেওয়া যাক। থিওরেম 1টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া and the magnitude of vorticity at each point of a vortex filament has the same value all along the filament and for all time. থিওরেমটা কি বলেছে, বলেছে the product of the cross sectional area and the magnitude of the vorticity, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া এবং ভোর্টিসিটির যে মানটা, যে ম্যাগনিটিউড অফ ভোর্টিসিটি, এই দুটোর গুণফল সেই ভোর্টেক্স ফিলামেন্টের যে কোনো পয়েন্টেই হোক না কেন, সেই গুণফলের ভ্যালুটা একই থাকবে সেই ফিলামেন্টের বরাবর, আর ফর অল টাইম মানে যে কোনো সময়ের জন্য মানটা কিন্তু পরিবর্তন হবে না, অর্থাৎ সেম থাকবে গুণফলটা। অর্থাৎ কার কার গুণফল, ক্রস সেকশনাল এরিয়া আর ভোর্টিসিটির ম্যাগনিটিউড। ওকে, দেখে নেওয়া যাক। তারপর এবার থিওরেমের প্রুফটা নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমে একটা ভোর্টেক্স ফিলামেন্টের উপর একটা পয়েন্ট বা একটা পোর্শন কনসিডার করব। লেট আস কনসিডার এ পোর্শন ভি অফ এ ভোর্টেক্স ফিলামেন্ট between two cross sections of areas S1 and S2
and let S be the surface of the filament between S1 and S2. তো ভোর্টেক্স ফিলামেন্টের উপর একটা আমরা পোর্শন কনসিডার করছি ভি, এবং সেটা দুটো ক্রস সেকশন এরিয়ার মধ্যে আছে S1 এবং S2, আর এসটা হচ্ছে S1 আর S2 এর মধ্যে একটা সারফেস। ডায়াগ্রামটা এরকম, S1 আর S2, ঠিক আছে, তাদের মাঝখানে পয়েন্ট হচ্ছে S। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে আমরা গাউসের ডাইভারজেন্স থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। গাউসের ডাইভারজেন্স থিওরেম সূত্র অনুযায়ী কি হবে, এখানে একটা কথা বলে দিই, S1 আর S2 এদের মধ্যে এসটা হচ্ছে সারফেস ফিলামেন্ট, এসটা হচ্ছে সারফেস ফিলামেন্ট। ওকে, আচ্ছা, তাহলে এখানে যদি আমরা গাউসের ডাইভারজেন্স থিওরেমটা অ্যাপ্লাই করি তাহলে কত হবে, অন রিজিয়ন ভি ডাইভারজেন্স অফ ডাব্লু ডিভি সমান কত হবে, ডাব্লু ডট এনডিএস, আমরা ভেক্টর অ্যানালাইসিসে করেছি গাউসের ডাইভারজেন্স থিওরেমটা, তো এখানে কত লিখতে পারি, ডাইভারজেন্স ডাব্লু ইন্টু ডিভি সমান কত হবে, অন রিজিয়ন ভি সমান হবে, অর্থাৎ রিজিয়ন থেকে কোনো একটা ভলিউম থেকে যদি আমরা সারফেসে যেতে চাই তো সেখানে আমরা কোন থিওরেম অ্যাপ্লাই করি, গাউসের ডাইভারজেন্স থিওরেম, অর্থাৎ ভি রিজিয়ন থেকে আমরা সারফেসে যাচ্ছি। তো এখানে দেখো S1 যোগ S2 যোগ S3 যোগ হবে, এবং ডাইভারজেন্স অফ ডাব্লু ডিভিটা কত হয়ে যাবে, ডাব্লু ইন্টু ডাব্লু ডট এনডিএস, গাউসের ডাইভারজেন্স থিওরেম, যেখানে এনটা কি, এনটা হচ্ছে ইউনিট আউটওয়ার্ড নর্মাল টু দ্য অ্যান এলিমেন্ট ডিএস অফ দ্য সারফেস। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডাইভারজেন্স অফ ডাব্লু ডিভি এখান থেকে কি লিখতে পারি, ওভার রিজিয়ন ভি ইন্টিগ্রেশন ডেল ডট ডেল ক্রস কিউ ডিভি, তাই তো, এটা সময় লিখতে পারি, ডাইভারজেন্স অফ ডাব্লু সময় লিখতে পারি না, এটা যেটা আমরা আলোচনা করলাম আগে ভর্টিসিটি ভেক্টর থেকে, তাই তো, ডাব্লু সমান কি, ডাব্লু সমান ছিল কত, কার্ল কিউ, সেটাকে বলা হয় কি ভর্টিসিটি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা লিখলাম ডেল ডট ডেল ক্রস কিউ ডিভি, ডাইভারজেন্স অফ ডাব্লু সমান লিখতেই পারি, আর এই ইন্টিগ্রেশনটা সবগুলোর মধ্যে যোগ করে দিয়েছি, অর্থাৎ ইন্টিগ্রেশন ওভার রিজিয়ন ওভার সারফেস এস ডাব্লু এন ডিএস প্লাস S1 ডাব্লু এন ডিএস প্লাস S2 ডাব্লু এন ডিএস। ওকে, প্রত্যেকটা যোগ হয়ে গেছে। এবার যেহেতু এটা জিরো, অর্থাৎ ডেল ডট ডেল ক্রস কিউ, তো আমরা ভেক্টরের যে প্রপার্টি সেখান থেকে তো লিখতে পারি, তাই তো, ডেল ডট ডেল ক্রস কিউ উল্টো ডেল, এটা জিরো মানে কি, এটা তো জিরো হবে, তুমি যদি এ ডট বি ক্রস সি ফর্মুলা অ্যাপ্লাই করো ভেক্টরে তো সেখানে তো জিরো হবে না, দুটো কমন আছে, দুটো কমন থাকলে কি হয়, জিরো হয়। তাহলে এখান থেকে আমরা এটা রিডিউস করলে কি হবে, এইটা প্লাস এইটা ইকুয়াল টু জিরো। এবার যদি ডাব্লু ডট এনটা জিরো হয় অন এস অ্যাজ এ ডাব্লু ইজ ট্যানজেনশিয়াল টু এস, যদি এটা আগে বলেছি, যদি এটা কি ডাব্লু ডট এনটা জিরো তাহলে কি এস এর মধ্যে জিরো হয়, তাহলে কি, তাহলে ডাব্লু এক্ষেত্রে ডাব্লুটা এস এর সঙ্গে স্পর্শক বরাবর আছে, তাই তো। আচ্ছা, তাহলে দুই থেকে কি লিখতে পারি, অর্থাৎ 2 নম্বর কন্ডিশন হচ্ছে এটা, এখান থেকে কি লিখতে পারো, এটা তো জিরো হয়ে গেল, স্পর্শক বরাবর আছে, তাহলে ডাব্লু ডট এনটা যদি জিরো হয় এস এর মধ্যে তাহলে ডাব্লুটা ট্যানজেনশিয়াল টু এস, তাহলে 2 থেকে কি লিখতে পাচ্ছি, 2 থেকে লিখতে পাচ্ছি ডাব্লু ডট এন ডিএস অন সারফেস S1 প্লাস ডাব্লু ডট এন ডিএস অন সারফেস S2 ইকুয়াল টু জিরো, প্রথম পোর্শনটা তো জিরো হয়ে গেল। ওকে, এটা দিলাম 3 নম্বর কন্ডিশন। ওকে, এবার দেখো, সিন্স দ্য ক্রস সেকশনস S1 and S2 আর ভেরি স্মল, S1 এবং S2 যেখানে এটা কনসিডার করেছি দুটো হচ্ছে খুবই ক্ষুদ্র, তাহলে আমরা 3 থেকে কি লিখতে পারি, এটা যদি আমরা ইন্টিগ্রেট করে দিই তাহলে ডাব্লু ডট এন ডিএস করলে S1 প্লাস ডাব্লু ডট এন S2 ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে যেখানে W1 আর ডাব্লুটা S1 আর S2 এর উপর ভর্টিসিটি ভেক্টর, অলরেডি ভর্টিসিটি ভেক্টর সম্বন্ধে আলোচনা করেছি আজকে প্রথম পার্টে, আর N1 and N2 যেগুলো সেগুলো কি পরস্পর বিপরীত দিকে আছে, N1 আর N2 পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে এই ক্ষেত্রে কি
দেখো, তাহলে যদি পরস্পর বিপরীত দিকে থাকে তাহলে এই ক্ষেত্রে কি হবে, W1S1 আর W2S2 দুটো যোগ করলে কত 0 হবে, যেহেতু W1 প্যারালাল N on S1 and W2 parallel N2 on S2, আর ধরে নিলাম W1 এর ম্যাগনিটিউডটা হচ্ছে মডুলাস ভ্যালুটা হচ্ছে এটা হচ্ছে স্মল W1 আর ক্যাপিটাল W2 এর মডুলাস ভ্যালুটা হচ্ছে স্মল W2, লিখতে পারি। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি W1S1 is equals to W2S2। ক্লিয়ার এটুকু? ওকে। যেহেতু এক্ষেত্রে N1 আর N2 টা বিপরীত ডিরেকশনে আছে, অপোজিটে আছে, তো ওই জন্য W1 N1S1 আর প্লাস W2 N2S2 দুটোর যোগফল কত 0 হয়ে গেল। ঠিক আছে, এখানে একটা N1 হবে, এখানে N1 হবে। ঠিক আছে, এটা N1 হবে। আচ্ছা, তাহলে আমরা W1S1 আর সমান W2S2 পেলাম। এবার দেখো, since the cross sections are arbitrary, hence the product of cross sectional area and the magnitude of vorticity at each point of a vortex filament has the same value all along the filament। আচ্ছা, তার মানে কি, গুণফলটা তো একই থাকছে, সমান, ক্রস সেকশন আর আরবিটারি, hence the product of cross sectional area and the magnitude of vorticity, দুটোর মান কি, যে কোনো পয়েন্টে সেই ভোর্টেক্স ফিলামেন্টে একই ভ্যালু থাকছে, তাই তো? সেই ফিলামেন্ট বরাবর যেমন থাকুক না কেন সেখানে মানটা কিন্তু একই আছে। তাহলে এই শর্তটা সিদ্ধ করছে। এবার দেখো, কিছু করলারি পড়তে পারি আমরা এখান থেকে কিছু অন্য সিদ্ধান্তে। দেখো, if the external forces are conservative and the pressure is a function of density alone, then from Kelvin's circulation theorem we know that the circulation in any closed circuit moving with the fluid is constant for all time। তো কেলভিন সার্কুলেশন থিওরামের থেকে আমরা কি জানতে পারি, এই লেসনটা পড়তে হলে কিন্তু এই কেলভিনের সার্কুলেশন থিওরাম সম্বন্ধে কিছুটা জানতে হবে, প্রুফ আমাদের দরকার নেই। তো এখানে এটা জাস্ট পড়ে রাখবে তাহলেই হবে। কি বলছে, কেলভিন সার্কুলেশন থিওরাম থেকে আমরা জানতে পারি যে দ্য সার্কুলেশন ইন এনি ক্লোজ সার্কিট, যে কোনো ক্লোজ সার্কিটের যে সার্কুলেশন সম্বন্ধে আমরা অলরেডি জানি, মুভিং উইথ দ্য ফ্লুইড ইজ কনস্ট্যান্ট ফর অল টাইম। তাহলে এই ক্ষেত্রে সেটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে সার্কুলেশনটা ইন এনি ক্লোজ সার্কিট। ঠিক আছে, যেটাকে না ফ্লুইডের সঙ্গে যদি একইভাবে মুভ করে তাহলে সেই ক্ষেত্রে সব সময়ের জন্য সেটা ধ্রুবক থাকবে সার্কুলেশনটা, এটাকে কেলভিনস সার্কুলেশন থিওরামটা বলা হয়। ঠিক আছে, তাহলে আমি যদি S1 যে ক্রস সেকশনটা আছে সেই ক্ষেত্রে যদি আমরা C1টা বাউন্ডারি ধরে নিই, তাহলে এক্ষেত্রে সার্কুলেশনটা কত হবে, এক্ষেত্রে সার্কুলেশনটা যেটা নিয়েছে গামা সমান ইন্টিগ্রাল C1 Q ডট dr, এটা আমরা তো জানো। অর্থাৎ এক্ষেত্রে C1টা ধরে নিয়েছি S আর S2 মধ্যে যেটা আছে সেটা বাউন্ডারি, অর্থাৎ S আর S2 মধ্যে যে বাউন্ডারি সেটা নিয়েছি C1। তাহলে আমরা লিখতে পারি C1 এখান থেকে পেতে পারি সারফেস আনতে গেলে S1 প্লাস S2, এখান থেকে লিখতে পারি dr থেকে কি লিখতে পারি কার্ল কিউ ডট n ds লিখতে পারি এটা। আচ্ছা, তাহলে এখানে দেখো দুটো যদি আমরা আলাদা করে দিই, ইন্টিগ্রেশন S WN ds, এটা মানে W, কার্ল কিউ সমান W আমরা জানি, সেটাকে বলা হয় ভর্টিসিটি ভেক্টর, তাই তো? আর এখানে সেপারেশন হচ্ছে S2 WN ds। ওকে, এবার S এর মধ্যে S রিজিয়নে অলরেডি বলেছি আমরা, S রিজিয়নে কত, W ডট n টা কত 0, তাহলে S রিজিয়নে W ডট n টা 0, তাহলে শুধু রইলো এইটা S2 টা। ওকে, কারণ কি, কারণ যেটা বলেছিলাম W টা S এর স্পর্শক বরাবর থাকছে, তো সেক্ষেত্রে তো বলেছিলাম আগেই W ডট n টা 0 হবে, এখানে সেম রিজন। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি, এই পোর্শনটা 0 হয়ে গেল, শুধু থাকছে গামা সমান S2 WN ds। তো এই ক্ষেত্রে আমরা পেলাম, এটার ইন্টিগ্রেট করে কত পাবো, W2 S2।
এসটা খুবই ক্ষুদ্র। তাহলে কি দেখতে পাচ্ছি, হেন্স বাই কেলভিনস থিওরম, কেলভিন সার্কুলেশন থিওরম কি পাচ্ছে সেখান থেকে, দ্য সার্কুলেশন গামা দ্যাট ইজ W2S2 রিমেইনস কনস্ট্যান্ট, এটা ধ্রুবক থাকছে তো ফর অল টাইম টি, যে কোনো সময় হোক না কেন, যে কোনো টাইমের জন্য এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তো এটাই তো আমাকে থিওরমটা প্রুভ করতে দিয়েছিল স্টেটমেন্টে যেটা পড়লাম, তাই তো স্টেটমেন্টটা তাই ছিল যে দ্য প্রোডাক্ট অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য vorticity at each point of the vortex point has same value along the filament and for all time, যে টাইম এক্ষেত্রে একই দেখলাম, আর এটা আগে পেয়েছিলাম কোন ফলটা সেক্ষেত্রে একই থাকছে কনস্ট্যান্ট। এক্ষেত্রে যে প্রুফটা দেখিয়েছিলাম প্রথমে W1S1 equals to W2S2, আর এখান থেকে কত পেলাম যে এটা কনস্ট্যান্ট ফর অল টাইম টি। আর কেলভিনের যে থিওরেমটা বললাম সেটা দেখে নেবে, জাস্ট স্টেটমেন্টটা জানলেই হবে, প্রমাণের এখানে দরকার নেই। কেলভিনের থিওরেমটা বলছি যে দ্য সার্কুলেশন ইন এনি ক্লোজ সার্কিট মুভিং উইথ দ্য ফ্লুইড ইজ কনস্ট্যান্ট অল টাইম, তাই তো এটা তো। তাহলে সেইখানে কেলভিনের সার্কুলেশন থিওরেমটা অ্যাপ্লাই করলাম, W2S2 which is remains constant for all time t. ওকে, একটা নোট পড়ি এবার আমরা, আশা করি ক্লিয়ার। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে। কি বলছে, দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য vorticity and the cross sectional area of a vortex filament is known as the strength of the vortex filament or the intensity of the filament. আচ্ছা, তো এই ক্ষেত্রে শর্ট কোশ্চেন আসতেই পারে এগুলো, যেহেতু লেসনটা আমরা পড়ছি ভেতরকার জিনিস কিন্তু পড়তে হবে। তো এই ক্ষেত্রে দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য vorticityর যে মানটা আর ক্রস সেকশনাল এরিয়া তাদের যে গুণফলটা, দুটোর প্রোডাক্ট বা গুণফল, সেটা কি, সেটাকে বলা হবে ভোর্টেক্স ফিলামেন্টের স্ট্রেংথ, ভোর্টেক্স ফিলামেন্টের স্ট্রেংথ, অথবা বলা হয় ইন্টেন্সিটি অফ দ্য ফিলামেন্ট, অথবা ফিলামেন্টের ইন্টেন্সিটি। ওকে, এখন আমরা 2 নম্বর থিওরেম পড়ব ভোর্টেক্স মোশন থেকে। 2 নম্বর থিওরেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের যে স্টাডি মেটটা আছে সেখানেও দেখবে, তো এখান থেকে কিন্তু একটা ইজিভাবে পড়িয়ে দিচ্ছি। আর একটা সিলেক্টিভ প্রবলেম আমি তুলে নিয়েছি, ক্লাসটা শেষে কিছু করিয়ে দেবো। তো দেখে নাও পরের থিওরেমটা বলছে ভোর্টেক্স লাইন্স মুভ উইথ এ ফ্লুইড, অর্থাৎ ভোর্টেক্স লাইন ফ্লুইডের সঙ্গে কিন্তু মুভ করে। তাহলে এটা যদি ভালোভাবে বলি, দ্যাট ইজ দ্য ভোর্টেক্স লাইন্স আর কম্পোজড অফ দ্য সেম সেট অফ ফ্লুইড পার্টিকেলস অ্যাজ দ্য লাইন মুভস উইথ দ্য ফ্লুইড। অর্থাৎ সেটা যদি বলতে যাই তাহলে কি হবে, যে ভোর্টেক্স লাইনটা ফ্লুইডের সঙ্গে মুভ করে, অথবা ভোর্টেক্স লাইন্স আর কম্পোজড অফ দ্য সেম সেট অফ ফ্লুইড পার্টিকেলস অ্যাজ দ্য লাইন মুভস উইথ দ্য ফ্লুইড। লাইনটা যেভাবে ফ্লুইড সে মুভ করছে ফ্লুইডের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু ভোর্টেক্স লাইনগুলো সেম সেট অফ পার্টিকেলে মুভ করছে, তাই তো। এটাই থিওরেমটা আমরা দেখবো এবার। দেখো, তো আমি ধরে নিলাম লেট এস বি এ সারফেস উইথ সি অ্যাজ ইটস রিম ইন এ মুভিং ফ্লুইড। তাহলে সার্কুলেশন অ্যালং সি, সি কার্ভ বরাবর সার্কুলেশন কত হবে, কিউ ডট ডিআর। আচ্ছা, এখান থেকে আমরা স্টোকস থিওরেম অ্যাপ্লাই করতেই পারি, কার্ল কিউ ডট এনডিএস হবে। আচ্ছা, হলো এটা, এটা জানো তোমরা এখান থেকে যে এই রূপটা আসে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করে। আচ্ছা, এবার যদি এসটা ভোর্টেক্স সারফেস হয়, তাহলে কি এসটা যদি ভোর্টেক্স সারফেস হয়, কার্ল কিউ ডট এন কত হবে, 0 হবে। একটু আগে দেখলাম যে এই যে ওটা ট্যানজেনশিয়ালে হয়, ট্যানজেনশিয়াল টু এস, তাহলে কত, ডাবল ডট এনটা 0 হয়। তো এই ক্ষেত্রেও তাই, এক্ষেত্রে কি হবে, যেহেতু কার্ল কিউটা ট্যানজেনশিয়াল টু দ্য সারফেস এস, তাহলে কত হবে, কাছে কার্ল কিউ ডট এনটা 0 হবে, অথবা ডাবল ডট এন 0 হবে। এই যে লিখেছে, সিন্স কার্ল কিউ ইজ ট্যানজেনশিয়াল টু দ্য সারফেস এস, তার মানে কি, দিস মিনস দ্যাট ওয়েন এস ইজ এ ভোর্টেক্স সারফেস দ্য সার্কুলেশন গামা অ্যালং সি ইজ 0। আমরা একটা ইম্পর্টেন্ট লাইন কিন্তু আমরা পেলাম এখান থেকে, যে যদি এসটা ভোর্টেক্স সারফেস হয়, the circulation gamma along C is 0,
ওকে, মনে থাকবে। তাহলে কি বললাম এখানে, যে যদি যখন একটা এসটা ভোর্টেক্স সারফেস হবে তাকে সার্কুলেশন গামাটা সি বরাবর কত হবে, 0 হবে। এসটা ভোর্টেক্স সারফেস হলে সার্কুলেশন গামা সেই সি বরাবর কত হবে, 0 হবে। এটাতে কিন্তু অনেক প্রবলেম সলভ করবে। তাহলে আবার অন্যভাবে বলতে গেলে যদি গামাটা 0 হয় অর্থাৎ সার্কুলেশনটা 0 হয়, তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি এটা সমান, মানে এটা 0, তাহলে এটা ইকুয়াল টু 0, কার্ল কিউ ডট এন ইজ 0। তার মানে কি, তার মানে হচ্ছে কার্ল কিউ ডট এনটা 0 অ্যাট এভরি পয়েন্ট অফ এস। তার মানে কি, এটা 0 হলে কি বলতে পারবো, উল্টো করে বললে কার্ল কিউ ডট এনটা 0 হলে কি হবে, এসটা ভোর্টেক্স সারফেস হবে। কনভার্সলি টু বিপরীত ক্রমের সত্য, এইটা হলে একটা এসটা ভোর্টেক্স সারফেস হবে। আর তার মানে কার্ল কিউ ডট এন ওটা যদি এস বরাবর 0 হয় তাহলে কি এসটা ভোর্টেক্স সারফেস হবে। ক্লিয়ার? এই থিওরামটা তো পরীক্ষা আছে, থিওরামটা খুবই ছোট কিন্তু বোঝার আছে কিন্তু এখানে। আর এর থেকে যে টপিকগুলো জানলাম সেটা মনে রাখতে হবে কিন্তু, অর্থাৎ কার্ল কিউ ডট এটা যদি 0 হয় তাহলে এসটা ভোর্টেক্স সারফেস হবে, মনে থাকবে। ওকে, যদি কোনো জায়গায় কিছু বুঝতে প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, সে পার্টটা আমি ডিটেলস আলোচনা করব। যেহেতু টাইম খুবই শর্ট এই জন্য কিন্তু আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক বেছে নিয়েছি, সেখান থেকে পড়াচ্ছি। আর আশা করি এক্সামে কোনো প্রবলেম হবে না যদি থিওরিটা আমাদের ক্লিয়ার থাকে। আর কিছু প্রবলেম তো সলভ করবোই, অসুবিধা হবে না। ওকে, কিছু প্রবলেম থাকলে জানাবে। আমরা পরের থিওরাম নিয়ে আলোচনা করছি। দেখো, পরের থিওরামটা নিয়ে আলোচনা করছি। এই থিওরামটা খুব সহজে লিখেছি, বেশ কিছু বই দেখলাম খুব কঠিন করে লাগছে, কঠিন করে দেওয়া আছে, তো এখান থেকে আমি কিন্তু আরো সহজভাবে লিখেছি। থিওরামটা হচ্ছে ভোর্টেক্স লাইন্স মাস্ট আইদার ফর্ম ক্লোজড কার্ভ or have their extremities on the boundary of the liquid. That is, সোজা কথা বলতে গেলে the vortex line can't begin or end at any point within the fluid. অর্থাৎ সেই ফ্লুইডের মধ্যে ভোর্টেক্স লাইনের কোনো শুরুর অংশ বা শেষ অংশ বলে কিছু নেই। ঠিক আছে, পরীক্ষা যদি থিওরাম এরকম কোনো কোশ্চেন থাকে তার মানে ভালো বুঝতে হবে কোন থিওরাম চেয়েছি বা কোন থিওরামের উপর বেস করে আমাদের অঙ্ক থাকবে। হচ্ছে ভোর্টেক্স লাইন মাস্ট আইদার ফ্রম ক্লোজড কার্ভ or have their extremities on the boundary of the liquid. এটা মানে হচ্ছে ভোর্টেক্স লাইনের শুরু অথবা শেষ পয়েন্ট সেই ফ্লুইডের ক্ষেত্রে নেই, ফ্লুইডের মধ্যে নেই। ঠিক আছে, দেখো আগের যে থিওরাম আমরা করলাম তার উপর বেস করে থিওরামটা, আশা করি প্রবলেম হবে না। Let us suppose that a vortex filament terminates abruptly at a point P. ওকে, আমি ধরলাম সেই ভোর্টেক্স ফিলামেন্ট পি পয়েন্টে ফ্লুইডের মধ্যে কি করছে, টার্মিনেট করছে। ঠিক আছে, ভোর্টেক্স ফিলামেন্ট কোন পয়েন্টে, পি পয়েন্টে। আমার কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে সিটা সার্কুলেশন, সেক্ষেত্রে S1 আর S2 দুটো সারফেসের পার্ট নিয়েছি। ওকে, এবার দেখো, লেট আস কনসিডার সার্কিট সি enclosing the filament and let S be a surface within C. আচ্ছা, আগের মতনই এটা ধরলাম, এসটা ধরলাম একটা সারফেস সি এর মধ্যে আছে as its rim such that one part of the surface S lies outside the tube. কি ধরলাম, সে একটা পার্ট আছে এস এর বাইরে, সেটা নাম দিয়েছি আমরা S2, বাইরে আছে। আর একটা নাম দিয়েছি S1, বাদ বাকিটা যেটা কিনা এই ফিলামেন্টের পার্টে আছে। S1 অংশ ফিলামেন্টের পার্টে আছে আর S10 তো বাইরে আছে, আউটসাইডে আছে। এবার if gamma be the circulation along C, যদি গামাটা সার্কুলেশন হয় সি বরাবর, তাহলে আমরা কি লিখতে পারি, গামা সমান কিউ ডট ডিআর। এটা মানে কি হয়, কার্ল কিউ ডট এন ডিএস। ওকে, দেখো তো এস থেকে দুটো অংশে ভাঙতে পারি, দুটো খণ্ডে যোগ করতে পারি। একটা হচ্ছে S1 কার্ল কিউ ডট এন ডিএস প্লাস S2 কার্ল কিউ ডট এন ডিএস। ওকে, সিন্স S1 ইজ এ ভোর্টেক্স সারফেস, S1টা তো ভোর্টেক্স সারফেস, এটা তো বাইরে আছে,
তাহলে কি কার্ল কিউ ডট এনডিএস অন এস ওয়ানে কত, এটা জিরো হবে আগের থিওরেম অনুযায়ী। কিন্তু এটা যেহেতু ভোর্টেক্স সারফেসে আছে, তার মানে কি কার্ল কিউ ডট এনডিএস কত হবে, জিরো হবে অন এস ওয়ান এর মধ্যে, তাহলে এটা জিরো হয়ে গেল। অলসো কার্ল কিউ ডট এন এটাও জিরো হবে, কি জন্য, অ্যাজ অন এস অ্যাজ দ্য ভোর্টেক্স ফিলামেন্ট টার্মিনেটস এট পি। এবং সেই মোশনটা কি হচ্ছে, মোশনটা ইরিটেশনাল হচ্ছে। ইরিটেশনাল মোশনের ক্ষেত্রে কার্ল কিউটা কত হয়, জিরো হয়। যেহেতু এক্ষেত্রে কি, এক্ষেত্রে ভোর্টেক্স ফিলামেন্টটা পিতে টার্মিনেট করছে, তার মানে এস টু রিজিয়ন এস টু সারফেসে কার্ল কিউটা জিরো হবে, কারণ মোশনটা হচ্ছে ইরিটেশনাল, অলরেডি বলেছি এ সম্বন্ধে। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা জিরো হয়ে গেল। তাহলে ওভারঅল কি হচ্ছে, ওভারঅল গামাটা জিরো হচ্ছে, গামাটা জিরো হলো ওভারঅল। এটা কি কন্ট্রাডিক্ট করছে, এটা আমাদের যে অ্যাবাভ থিওরেম অর্থাৎ উপরে যে থিওরেমটা পড়লাম আগের থিওরেমটা, সেটা কিন্তু আমাদের কন্ট্রাডিক্ট করছে। কি জন্য, কারণ এখানে বলেছিলাম যে গামাটা যখন জিরো হচ্ছে সেক্ষেত্রে কি কার্ল কিউ যদি জিরো হয়, কার্ল কিউ মানে গামাটা যদি জিরো হয়, তো গামাটা জিরো হওয়া মানে কি, গামাটা জিরো হওয়া মানে সেই ক্ষেত্রে এসটা কি হবে, ভোর্টেক্স সারফেস হবে। ওকে, তাহলে কার্ল কিউ ডট এনটা যদি জিরো হয়, তাহলে এসটাকে কি বলবো আমরা, এসটাকে বলা হবে ভোর্টেক্স সারফেস। ওকে, আচ্ছা, এক্ষেত্রে যে থিওরেমটা করলাম সেটা দেখলে বুঝতে পারবে যে এই ক্ষেত্রে গামাটা জিরো, গামা মানে আবার কি জানি আমরা, গামা মানে ক্ষেত্রে কিউ ডট ডিআর, আবার কিউ ডট ডিআর মানে আমরা পেয়েছিলাম কার্ল কিউ ডট এনডিএস প্লাস কার্ল কিউ ডট এনডিএস, অর্থাৎ দুটো সারফেসে ভেঙে দিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হতো ভোর্টেক্স লাইনটা ক্যান নট বিগিন অর এন্ড অ্যাট এনি পয়েন্ট উইথিন দ্য ফ্লুইড, সেই ফ্লুইডের মধ্যে কোনো শুরুর বিন্দু নেই, শেষের বিন্দু নেই, তাই তো। তার মানে এখানে যদি গামাটা জিরো হয়, তাহলে এটা তো আমার আগের থিওরেমটাকে কন্ট্রাডিক্ট করছে। কি করছে, আগের থিওরেমটাতে কি করেছিলাম, যদি গামাটা জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে এসটা ভোর্টেক্স সারফেস হয়। এবার সারফেসের ক্ষেত্রে আমরা কি সেখানে কোনো ভোর্টেক্স লাইন যেটার কোনো শুরুর বিন্দু এবং শেষের বিন্দু আমরা পাবো না, সেটা টোটালটাই মিলে একটা সারফেস হচ্ছে। এক্ষেত্রে গামা জিরো মানে সেটা কি, গামা জিরো মানে এক্ষেত্রে কার্ল কিউ ডট এনটা জিরো। তার মানে কি, তার মানে কার্ল কিউ ডট এনটা জিরো মানে হচ্ছে এসটা ভোর্টেক্স সারফেস। আগের থিওরেম আমরা পড়লাম, তাহলে এসটা যদি একটা ভোর্টেক্স সারফেসই হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভোর্টেক্স লাইনের ক্ষেত্রে কোনো শুরুর বিন্দু এবং শেষের বিন্দু থাকবে না, টোটালটা একটা সারফেস হিসেবে কাজ করছে এখানে। তাহলে কি করে আমরা বলতে পারি সেখানে সেই ভোর্টেক্স লাইনটার কোনো শুরুর বিন্দু বা শেষের বিন্দু থাকবে না, যেহেতু এটা সারফেস একটা। তাহলে কি আমাকে যে থিওরেমটা প্রমাণ করতে দিয়েছিল, অর্থাৎ দ্য ভোর্টেক্স লাইন ক্যান নট বিগিন অর এন্ড অ্যাট এনি পয়েন্ট উইদিন দ্য ফ্লুইড, তাহলে সেক্ষেত্রে কোনো কিন্তু বিন্দু আমরা পাচ্ছি না, যেহেতু গামাটা জিরো। আর গামা জিরো মানে কার্ল কিউ ডট এনটা জিরো। সেটা হলে কি হয়, সেটা হলে ওই যে পয়েন্ট ঘিরে থাকছে সেই পয়েন্টটা, অর্থাৎ এস যে সারফেসটা নিয়ে আমি কনসিডার করছিলাম, সেই এস এর প্রত্যেকটা পয়েন্টে কি কার্ল কিউ ডট এনটা জিরো, তাহলে সেইটা জিরো হলে এসটাকে বলা হয় ভোর্টেক্স সারফেস। এবার এখানে ভোর্টেক্স সারফেস যেহেতু হওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু আমরা ভোর্টেক্স লাইনের কোনো বিগিন অর এন্ড পয়েন্ট পাবো না সেই ফ্লুইডের মধ্যে। ক্লিয়ার? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে আমাকে। আর যে কটা থিওরেম খাতায় লিখলাম সে শুধু ভিডিওটা দেখবে না, আবারও বলছি অবশ্যই ভিডিও দেখে খাতায় কিন্তু করার চেষ্টা করবে। করতে গিয়ে যদি কোনো জায়গায় ডাউট লাগে আমাকে জানাবে, শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না, খাতায় সেগুলো প্রুফগুলো করতে হবে কিন্তু। আর শুধুমাত্র অঙ্ক করলে হবে না, তার জন্য থিওরেম ক্লিয়ার না থাকলে কিন্তু হবে না। তার জন্য থিওরেমগুলো আমি যে কটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সে কটাই কিন্তু আমি লিখছি। এছাড়া অন্যান্য জিনিস আছে সেই পার্টগুলো ইম্পর্টেন্ট নেই, সেগুলো স্কিপ করছি, বা তোমাদের বলছি স্টাডি মেটটা দেখে নেবে। এবং যেগুলো পরীক্ষা আসার মতন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট থিওরেম সেগুলোই কিন্তু আলোচনা করছি। এছাড়া অন্যান্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো অবশ্যই আলোচনা করব, যেগুলো আমার মনে হবে যে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করি। দেখো আজকে প্রথম প্রবলেম, তো যে থিওরেমগুলো পড়লাম তার উপর বেস করেই অঙ্ক নিয়ে আলোচনা করছি। প্রথম প্রবলেম, ইন অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড দ্য ভর্টিসিটি অ্যাট এভরি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, also so that the component of velocity are the solutions of Laplace equation. কি বলেছে, আমাকে প্রমাণ করতে হবে
ইনকম্প্রেসিবল ফ্লুইডের মধ্যে ভর্টিসিটি প্রত্যেকটা পয়েন্টেই ধ্রুবক হবে মান এবং তার অভিমুখে, এবং এর থেকে আরো প্রমাণ করতে হবে যে কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা কি ল্যাপ্লাস ইকুয়েশনকে সিদ্ধ করে। তো এটা প্রমাণ করতে হবে। তো দেখে নেওয়া যাক তো কি প্রমাণ করতে হবে, বোঝা গেছে আশা করি। তো আমি ধরে নিলাম ডাব্লিউ ইকুয়ালস টু জাই আই প্লাস ইটা জে অ্যান্ড জিটা কে বি দ্য ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট ইন অ্যান ইনকম্প্রেসিবল ফ্লুইড। তো আমি ধরে নিলাম ডাব্লিউ সমান যে আকারটা আমরা প্রথমে ডিসকাস করেছি আজকে, সেটা ধরে নিলাম ভর্টিসিটি ভেক্টর যেটা, সেটা ভর্টিসিটি ইনকম্প্রেসিবল ফ্লুইডে যে কোনো বিন্দু। আর ধরলাম কিউটা, কিউ ইজ রিপ্রেজেন্ট অ্যাজ ইউআই প্লাস ভি জে প্লাস ডাব্লিউ কে বি দ্য ভেলোসিটি অ্যাট দ্য সেম পয়েন্ট অফ দ্য ফ্লুইড, অর্থাৎ যে পয়েন্টটি আমরা কনসিডার করছি সেই পয়েন্টই ভেলোসিটি ফ্লুইডটার। ওকে, তাহলে ডাব্লুটা ধরলাম কি ভর্টিসিটি আর কিউটা কি ভেলোসিটি। এবার আমরা দেখো জাই ইটা এবং জিটা যে রিলেশনগুলো আমরা পেয়েছি সবগুলো, অর্থাৎ জাই সমান কি হয়, ইটা সমান কি হয়, জিটা সমান কি হয়, সেগুলো আমরা প্রথমে আলোচনা করলাম। তো এগুলো একবার দেখে নেওয়া যাক। তো ভর্টেক্স মোশন যেটা প্রথমে পড়ালাম, তো ভর্টিসিটি ভেক্টর কি পড়েছিলাম, জাই ইটা জিটা। তো এগুলো তো মনে রাখতে হবে, সবসময় তো প্রমাণ থাকবে না। এবার অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাকে এগুলো মনে না রাখলে পারবো না। তো জাই সমান মনে রাখতে হবে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল জেড, ইটা সমান ডেল ইউ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স, অ্যান্ড জিটা সমান ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। ওকে, মনে রাখবে এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা জাই ইটা এবং জিটা লিখলাম, এই তিনটে মিলে আমরা ইকুয়েশন এ দিলাম। এবার প্রশ্ন যেটা বলেছে যে দ্য ম্যাগনিটিউড অফ ভর্টিসিটি অ্যান্ড ডিরেকশন কোসাইন্স আর গিভেন বাই, তাহলে ভর্টিসিটির ম্যাগনিটিউড কত হবে, ইটস মডিউলাস ভ্যালু, দ্যাট ইজ মড ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার জাই স্কোয়ার প্লাস ইটা স্কোয়ার প্লাস জিটা স্কোয়ার। ভেক্টর ক্যালকুলেশন থেকে বা ভেক্টর থেকে আমরা জানি। ওকে, আর ডিসিএস বা ডিরেকশন কোসাইন কত হবে, তাহলে জাই বাই এটার মডিউলাস ভ্যালু, ইটা বাই এর মডিউলাস ভ্যালু, আর জিটা বাই এর মডিউলাস ভ্যালু। ক্লিয়ার? এটাই তো বলেছে যে ম্যাগনিটিউড আর কি হবে যে এটার যেটা ডিসিএসটা। ওকে, এবার কি বলেছে, ডাব্লুটা কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট ম্যাগনিটিউড এবং ডিরেকশন। তো ডাব্লুটা যদি কনস্ট্যান্ট হয় ম্যাগনিটিউড এবং ডিরেকশন, তার মানে কি, তার মানে আমরা বলতে পারি জাই ইটা এবং জিটা তিনটেই কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তাই তো হবে, তাই তো। সিন্স ডাব্লিউ ইজ কনস্ট্যান্ট ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, তাহলে জাই ইটা এবং জিটা বোথ আর কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি কি, ইকুয়েশনে থেকে এটা সমান কনস্ট্যান্ট, এইটা সমান কনস্ট্যান্ট, অলসো এটা সমান কনস্ট্যান্ট। ক্লিয়ার? ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশনের সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আর থার্ড ইকুয়েশনটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব। এটাকে কার সাপেক্ষে করব, জেড এর সাপেক্ষে পার্শিয়াল করব, এটাকে ওয়াই এর সাপেক্ষে। তো এটা সমান তো কনস্ট্যান্ট, মানে যেহেতু ম্যাগনিটিউড কনস্ট্যান্ট আর ডিরেকশন, তাহলে এটা সমান কি, এটা সমান কনস্ট্যান্ট বলতে পারি। এটা সমান সেম, এটা সমান সেম। তাহলে দেখো, তাহলে আমরা ইকুয়েশন এর যদি সেকেন্ড ইকুয়েশনটাকে জেড এর সাপেক্ষে পার্শিয়াল করি তাহলে কত হবে,
জেডের সাপেক্ষে করছি, এটা সমান কনস্ট্যান্ট, তাহলে একটা সমান খালি করলে কনস্ট্যান্ট প্লাস এটা, পরেরটা করলে তো কনস্ট্যান্ট জিরো হবে, তাই তো? এটা সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা যদি আমরা খালি করি এখান থেকে, খালি করলে কত হবে? ডেল ইউ আমি একটা করে দেখাচ্ছি, বাই ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স সমান, যদি কনস্ট্যান্ট আমি ধরলাম কনস্ট্যান্টটা এস, তাহলে এখান থেকে লিখতে পারি ডেল ইউ বাই ডেল জেড সমান এস প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স। এবার এটাকে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু জেড, তাহলে কত হবে? ডেল টু ইউ বাই ডেল জেড টু সমান 0 প্লাস ডেল টু ইউ বাই ডেল জেড ডেল এক্স, তাই তো? তো সেটাই করেছি। একইভাবে এই ইকুয়েশনটাকেও, মানে ইকুয়েশন এর এটাকে আমরা কার সাপেক্ষে করেছি? ওয়াই এর সাপেক্ষে। সিমিলারলি ডি টু ইউ বাই ডি ওয়াই টু সমান ডিভি ডি টু ভি বাই ডেল ওয়াই ডেল এক্স, ওয়াই এর সাপেক্ষে করা হয়েছে। ওকে, এই দুটো অ্যাড করে দাও, অর্থাৎ ডি টু ইউ বাই ডেল জেড টু প্লাস ডি টু বাই ডি ওয়াই টু সমান এই দুটো যোগ হয়েছে, অ্যান্ড ডেল বাই ডেল এক্সটা এখান থেকে আলাদা করা হয়েছে। ডেল বাই ডেল এক্স আলাদা করলে কত হবে? ডেল ডাব্লিউ বাই ডেল জেড প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই, হুইচ ইজ ইকুয়েশন বি। এটা বি নাম্বার ইকুয়েশন দিলাম। আবার আমরা কন্টিনিউয়াম মেকানিক্সে ক্লাস করেছিলাম, সম্ভবত পার্ট 4 বা 5 এর ভিডিওতে আছে, চেক করে নেবে। সেখানে কন্টিনিউয়াম মেকানিক্স আমরা কি দেখেছিলাম? যে ইকুয়েশন অফ কন্টিনিউটি হয় ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়াল টু 0। তো এখান থেকে এটা নোটেশনে আবার লিখেছিলাম, আশা করি মনে আছে, ইউ এক্স প্লাস ভি ওয়াই প্লাস ডাব্লিউ জেড ইকুয়াল টু 0। তো এখান থেকে ডেল ডাব্লিউ বাই ডেল জেড প্লাস ডেল বি ডেল ওয়াই করলাম, খালি করলাম, তো এটা বসে গেল মাইনাস হবে, ইকুয়েশন সি দিলাম। এবার এই বি ইকুয়েশনে তুমি এইটুকু মানটা পুট করে দাও, তাহলে আমি কত পাচ্ছি? ডি টু বাই ডি জেড টু প্লাস ডি টু বাই ডি ওয়াই টু সমান ডেল ডেল এক্স অফ মাইনাস ডি ইউ ডি এক্স। এখান থেকে পাচ্ছি মাইনাস ডি টু ওয়াই বাই ডেল এক্স টু। তো এগুলো সবগুলো একদিকে আনলে হচ্ছে ডি টু বাই ডি জেড টু প্লাস ডি টু বাই ডেল এক্স টু প্লাস ডি টু বাই ডেল ওয়াই টু ইকুয়ালস টু 0 অর ডেল স্কয়ার ইকুয়াল টু 0, উল্টো ডেল যেটা। এটা মানে কি? এটা তো ল্যাপ্লাস ইকুয়েশন, অর্থাৎ কম্পোনেন্ট অফ ভেলোসিটি যেটা কিনা ল্যাপ্লাস ইকুয়েশনটাকে সিদ্ধ করছে। ক্লিয়ার? এটা তোমাকে প্রমাণ করতে হতো। ক্লাসে করে ক্লিয়ার অঙ্কটা? কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই বলবে। দেখো একইভাবে আমরা পরেরগুলো প্রমাণ করতে পারি। আমি একটা জাস্ট কম্পোনেন্ট দেখেছি, পরীক্ষা একটা করলে হবে, কিন্তু লিখে দেবে যে সিমিলারলি আমরা মানে করতে পারি অন্য ভেলোসিটি কম্পোনেন্টের জন্য। সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট ডেল টু ভি ইজ 0 এন্ড ডেল টু ডাব্লিউ ইকুয়াল টু 0। এটা অ্যান্সার প্রুফ। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা আজকের পরের প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। সেকেন্ড প্রবলেম বলছে প্রুভ দ্যাট দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট conditions that the vortex lines may be at right angle to the streamlines are u equals to mu del phi del x, v equals to mu del phi del y এবং w equals to mu del phi by del z, where u, v and w be the velocity components and mu and phi are functions of x, y, z, t। প্রমাণ করতে হবে কি যে এটা নেসেসারি কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট কন্ডিশন। কোনটা? যে ভোর্টেক্স লাইন মে বি অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেলস টু দ্য স্ট্রিম লাইন, অর্থাৎ ভোর্টেক্স লাইনটা স্ট্রিম লাইনের সঙ্গে রাইট অ্যাঙ্গেলে আছে, সেগুলো কি? ইউ সমান এটা, ভি সমান এটা, ডাব্লিউ সমান এটা স্যাটিসফাই করে। ওকে, তো সেক্ষেত্রে আমার ইউ, ভি, ডাব্লিউ এটা আমাকে কি যে ভেলোসিটি কম্পোনেন্ট সেগুলো এরকম আকারে লেখা যায়, আর মিউ আর ফাইটা কি? এক্স ওয়াই জেড টির ফাংশন। চলো তাহলে প্রমাণটা করা যাক। তো স্ট্রিম লাইন আর ভোর্টেক্স লাইনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা আজকে প্রথমে আলোচনা করেছিলাম, স্ট্রিম লাইনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কত হবে? ডিএক্স বাই ইউ, ডিওয়াই বাই ভি, ডিজেড বাই ডাব্লিউ, এটা স্ট্রিম লাইনের ক্ষেত্রে। আর ভোর্টেক্স লাইনের ক্ষেত্রে কি হবে? সেম জিনিসই হবে, সেখানে ইউভি ডাব্লিউর জায়গায় ভোর্টিসিটির যে কম্পোনেন্ট সেগুলো হবে, আর ইউভি তো ভেলোসিটি কম্পোনেন্ট, তাই তো? তো ভোর্টেক্স লাইনের ক্ষেত্রে সেম হবে, জাস্ট ইউ এর জায়গায় যাই, ভি এর জায়গায় ইটা, আর ডাব্লিউ এর জায়গায় জিটা। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
স্ট্রিম লাইন এবং ভোর্টেক্স লাইনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এবার কি বলেছে, দুটো কি আছে, রাইট অ্যাঙ্গেল আছে, সমকোণে আছে। তাহলে কি হবে, 1 এবং 2 যদি সমকোণে থাকে, রাইট অ্যাঙ্গেলে থাকে, তাহলে কি হয়, এর ডিরেকশন রেশিওর গুণফল কি, 0। ইউ ইন্টু জাই প্লাস ভি ইন্টু ইটা প্লাস ডাব্লু ইন্টু জিটা সমান কত, 0 হবে। তাই তো, অলরেডি এগুলো জানি, কিন্তু আমরা ভেক্টর অ্যাপ্লিকেশন আমরা জানি। তো ইকুয়েশন 1 and 2 উইল বি অ্যাট রাইট অ্যাঙ্গেল, উইল বি ইউ জাই প্লাস ভি ইটা প্লাস ডাব্লু জিটা ইকুয়াল টু 0, অর্থাৎ ইউ ইন্টু এটা প্লাস ভি ইন্টু এটা প্লাস ডাব্লু ইন্টু এটা 0। তাহলে দেখো এটা মান কত জানি, একটু আগে আলোচনা করলাম, প্রথমে আলোচনা করেছি, আবার একটু আগে ওটা বলে দিলাম, মনে রাখতে হবে কিন্তু। পুট করলাম ডেল ডাব্লিউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল জেড প্লাস ভি ইন্টু ডেল ইউ ডেল জেড মাইনাস ডেল ডাব্লিউ ডেল এক্স প্লাস ডাব্লিউ ইন্টু ডেল বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ওয়াই ডেল ওয়াই 0। তাহলে এটাই কি, ইজ দ্য নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন in order that u dx plus v dy plus w dz may be a perfect differential। তাহলে এটাই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন যে u dx plus v dy ধরে নেই যদি প্লাস w dz may be a perfect differential। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে u dx প্লাস ভি ডিওয়াই প্লাস ওইটা ওয়াই, হ্যাঁ, প্লাস ডাব্লু ডিজেড সমান মিউ ইন্টু ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড, পারফেক্ট ডিফারেন্সিয়াল যেটা হয়, তাই তো। মানে কি, মানে হচ্ছে ইউডি যেটা বললাম এটা পারফেক্ট ডিফারেন্সিয়াল, তার মানে কি, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইউডিএক্স ইউডিএক্স প্লাস ভিডিওয়াই প্লাস ডাব্লিউ ডিজেড সমান আমরা লিখতে পারি মিউ ইন্টু ডিফাই, যেহেতু এটা পারফেক্ট ডিফারেন্সিয়াল, তাই তো হয়। যেহেতু এটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ইন অর্ডার দ্যাট ইউডিএক্স প্লাস ভিডিও প্লাস ডাব্লিউ ডিজেড মে বি এ পারফেক্ট ডিফারেন্সিয়াল, তাহলে লিখতে পারি আমরা ইউডিএক্স প্লাস ভিডিও প্লাস ডাব্লিউ ডিজেড সমান কত, মিউ ইন্টু ডিফাই। এখান থেকে আমরা লিখতে পারি কি, মিউ ইন্টু ডিফাই মানে লিখলাম ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড। তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে অলরেডি পারফেক্ট ডিফারেন্সিয়াল সম্বন্ধে জানো, যেটা ডিফাই কে আকারে লেখা যায়, তাই তো। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করলে কি হয়, হুইচ ইমপ্লাইজ ইউ সমান কত, কম্পেয়ার করো, কত হবে, মিউ ডেল ফাই ডি না ডেল ফাই ডেল এক্স ভি সমান কত হবে, মিউ ডেল ফাই ডেল ওয়াই অ্যান্ড ডাব্লু সমান মিউ ডেল ফাই ডেল জেড। তো এটা আমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল এখানে, তাই তো। আশা করি ক্লিয়ার। তো এখন এই দুটো প্রবলেম নিয়ে আলোচনা করলাম আমরা। ভোর্টেক্স মোশনের আর কিছু অংশ বাকি আছে, এটা শর্ট লেসন খুবই। তো আমরা নেক্সট ক্লাসে আর কিছু অঙ্ক এবং একটা থিওরাম বাকি আছে, ওই থিওরামটা আজকে করালাম না, একটু বড় আছে, তো আমরা দুটো অঙ্ক সলভ করে নিলাম আমাদের সুবিধার জন্যই। আর নেক্সট ক্লাসে আমরা ভোর্টেক্স মোশনের বাকি একটা থিওরাম আর সেই রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আলোচনা করে লেসনটা শেষ করব। আর একটা আমাদের রিডিউসড সিলেবাস যেটা দেখলাম সেখানে আর দুটো মতন লেসন বাকি আছে, সে দুটো শর্ট লেসনই আছে। তো আর তোমাদের এরপরে আমি যে অবধি পড়িয়েছি সেখান থেকে আমি পরের ভিডিওতে একটা শর্ট টাইপ কোশ্চেনের ভিডিও করব, তো সেটা তোমরা সলভ করবে। মানে আজ পার্ট 1 থেকে এই অবধি যতখানি পড়ানো হয়েছে তার উপর বেস করে, যেহেতু পরীক্ষাটা শুনলাম শর্ট টাইপ হবে, তো সেই জন্য আমি
20টা মতন কোশ্চেন বা 15 থেকে 20টা মতন কোশ্চেন করবো, তো সেটা তোমরা সলভ করবে। ওকে, তাহলে আজকে এটুকুই রইলো, আমরা পরের ভিডিওতে বাকি অংশ আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।